আচ্ছা, এখন থেকে আমাদের ক্লাসগুলো সব রেকর্ড হবে, আর প্রত্যেকটা রেকর্ডের ভিডিওই মিনিমাম 2-3 বার করে দেখতে হবে। তাহলে কি হবে, অনেক সময় হয় যে এরকম আমি সবই জানি, পুরো ক্লাসে আমি ছিলাম কিন্তু অনেক কিছু মিস হয়ে গেছে। যখন আমরা বারবার শুনবো তখন এই ব্যাপারটা মাথায় রিপিট হয়। এটাকে বলে সাবকনসিয়াস যে মাইন্ড আছে না, এটা ধরে যে অনেক সময় অনেক কিছু আমাদের সামনে যেগুলো শুনি ওগুলো চলে যায়, কিন্তু আবার যখন আমরা রিপিট করি তখন এগুলো মনে থাকবে বারবার শোনার কারণে। মিনিমাম আমরা চেষ্টা করবো 2 থেকে 3 বার যেন ক্লাসটা আমরা শুনি। আচ্ছা, তারপরে প্র্যাকটিস করি। ওকে, আমি এখন যেগুলো করতেছি এগুলো হুবহু এরকম না করলেও চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাথায় যেন থাকে, এরকম ভাবে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এরকম না যে আমি অন্য কোনো কাজ করতেছি সাইডে চালায় রাখছি, তাহলে ওই যেই কাজ শুনতেছি ওইটাও প্রপার হলো না, এটাও প্রপার হলো না। আচ্ছা, আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে ফেসবুকের এই যে এখানে দেওয়া আছে ওভারভিউ অফ ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ফেসবুকের এই যে অ্যালগোরিদমটা আছে, ফেসবুক যেভাবে কাজ করে, মূলত কিভাবে কাজ করে নির্দিষ্ট একটা নিয়ম অবশ্যই আছে, এবং ওই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আমরা ওইটাই আজকে দেখবো। গত ক্লাসে আমরা বলছিলাম না যে ফেসবুক সিগন্যাল নেয়, বুঝলাম ইউজার থেকে কিভাবে সে কাকে কোথায় ডিটেক্ট করবে, এগুলো সমস্যা হয়। আচ্ছা, আমরা এখানে এসে জাস্ট একটু লিখবো যে বাংলায় লিখবো, বুঝতে যে কোনো সমস্যা না হয়। ফেসবুক কি কি উপায়ে জাস্ট এতটুকু লিখলাম যে ফেসবুক কি কি উপায়ে সিগন্যাল নেয়। আচ্ছা, এখানে দেখেন একদম ফার্স্টে কি বলছে, ফেসবুক কিভাবে দেখে যে কোনো পোস্টে লাইক করলো কিনা, কমেন্ট করলো কিনা, শেয়ার করলো কিনা, এগুলোর উপর ভিত্তি করে সে জাস্টিফাই করে যে এই ইউজারটা কিসের উপরে অ্যাট্রাক্টেড বা কি ধরনের ইন্টারেস্ট সে রাখে। কেউ যদি ফেসবুকে গিয়ে যদি ফুটবলের কোনো পোস্টে যদি লাইক করে, তাহলে সে ফুটবল রিলেটেড যে যত পোস্ট আছে সেগুলো লাইক করতে পারে। এই জন্য ওই রিলেটেড যত কন্টেন্ট আছে সবগুলো সে দেখাবে। তারপরে ভিডিও কতক্ষণ দেখছে, লাইক আমি যদি একটা ভিডিও দেখে 1 সেকেন্ডের মধ্যে আবার স্ক্রল করে চলে গেলাম, তাইলে ওটার মধ্যে আমার আগ্রহ আছে, ফেসবুক এখান থেকেও ডাটা নেয়। আচ্ছা, কোনো পোস্টে থামছে কিনা, এখন কোনো পোস্টে যদি কেউ যদি আটকায়, মানে এখানে জাস্ট থম ধরে আছে, তার মানে তার এটার প্রতি আগ্রহ আছে, ঠিক না? কিন্তু যদি সে স্ক্রল করতেই থাকে তাইলে নাই। আচ্ছা, তারপরে কি আছে, কোন লিঙ্কে ক্লিক করলো কিনা, এখন এই যে একটা লিঙ্ক আসলো, এই লিঙ্কটা কিসের লিঙ্ক, সে আগে এটা দেখে। তারপরে সে এখানে গিয়ে কি করতেছে সেগুলো দেখে। কোন পেজ, লাইক দেখবেন কি যে মেয়েরা যেই ড্রেস এর জন্য যে পেজগুলো দেখে, ওই পেজগুলোই বারবার এর সামনে আসে। কারণ কি, কারণ ফেসবুক চায় ম্যাক্সিমাম ইন্টারাকশন। আচ্ছা, এগুলো যেহেতু লাস্ট ক্লাসে একটু কথা বলছি এই জন্য একটু অল্প অল্প করে বলে চলে যেতেছি। আচ্ছা, সার্চ ইন্টেন্ট, সার্চটা কি, সার্চটা হচ্ছে আমরা ফেসবুকে এসে সার্চ দেই না, বিভিন্ন জিনিস সার্চ দেই না, এইটার থেকেও সে ডাটা নেয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি ধরনের ডিভাইস সে ইউজ করতেছে, এই ডিভাইস দিয়েও তাদেরকে টার্গেট করা যায়। যেমন আমি যদি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন তো সবাই চিনি, ঠিক না? দুই ধরনের ইয়া হয়, অ্যান্ড্রয়েড অ্যাপ হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড হয়, একটা হচ্ছে কি হয়, আইওএস, ঠিক না? এখন যদি আইওএস এর জন্য যদি কোনো অ্যাপ আসে, সেটা কি অ্যান্ড্রয়েডে চলবে? এখন আমি যদি অ্যান্ড্রয়েড যারা ইউজার তাদেরকে টার্গেট করে অ্যাড রান করি, তাহলে কি আমার কোনো লাভ হবে? কারণ তারা তো এটা ইউজ করতে পারবে না, ঠিক না? আচ্ছা, এই জন্য এই যে ডিভাইস, কে কোন ডিভাইস ইউজ করে সেটা জানাও জরুরি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি ইন্টারনেট স্পিড, সে যে ডিভাইস দিয়ে ইউজ করতেছে এটার ইন্টারনেট স্পিডটা কেমন, কেমন ইন্টারনেট স্পিড সে ইউজ করে। এরকম আরো অনেকগুলো সিগন্যাল আছে। লোকেশন, লোকেশনটা কিভাবে নেয়, আমরা অনেক সময় চেক ইন দেই না, চেক ইন দেই, চেক আউট দেই, ট্রাভেলিং দেই, কোথা থেকে কোথায় যাচ্ছে এগুলো দেই না, এখান থেকে সে ডাটা নেয়। আচ্ছা, অফ ফেসবুক অ্যাক্টিভিটিস, এটা মানে হচ্ছে যে ফেসবুকের বাইরে গিয়ে, মানে ফেসবুক থেকেই যাবে কিন্তু ফেসবুকের বাইরে গিয়ে সে কি করে সেটা দেখে। যেমন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে একটা ভিডিও দেখলাম, তারপর চলে আসলাম, ফেসবুকে জানলো যে আমি কি করলাম, একটা ভিডিও দেখতে গেছিলাম ওখানে, আমি একটা প্রোডাক্ট দেখতে গেছি, সেখানে প্রোডাক্ট কিনে আসছে, তার মানে কি আমি ওই প্রোডাক্টের একটা কাস্টমার, এটা সে আইডিয়া পায় এখান থেকে। এগুলোকে বলে অফ ফেসবুক অ্যাক্টিভিটিস, মানে ফেসবুকের বাইরের অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল সিগন্যাল, এগুলা এটা কিভাবে পায়, যারা বন্ধু বান্ধব যারা আছে যাদেরকে ফলো করে, কাদেরকে ফলো করবে, কারা বন্ধু বান্ধব হবে, সবাই কি ফলোয়ার হয়, সবাই বন্ধু বান্ধবের মধ্যে আসে, আসে না। আচ্ছা,
এগুলো হচ্ছে কি, এগুলো এটার মানেটা হচ্ছে যেমন আমি কোন ধরনের পোস্ট করি, লাইক আমি যদি রাজনৈতিক পোস্ট করি তাহলে ফেসবুক বুঝতে পারে যে আমি রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে এগুলোতে খুবই সচেতন, এগুলো নিয়ে আমি পড়াশোনা করি অথবা এগুলো নিয়ে কাজ করি, তাহলে ওই ধরনের পোস্টগুলো সে সিগন্যাল গুলো নিয়ে রাখে। এরকম প্রায় কয়েক লক্ষ সিগন্যাল আছে যেগুলো ফেসবুক গ্রহণ করে, আমরা জাস্ট এই হাতে গোনা কয়েকটাই জানি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেসবুক যে অ্যালগোরিদম আছে এরা এরকম ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন গুলো আছে এগুলো গ্যাদার করে এবং এগুলোকে সে প্রসেস করে সেল করে। সেল করে কিভাবে? সরাসরি তো সেল করা যায় না। যেমন আমি কি করি, এখন কোথায় আছি, এই ডাটা কি কেউ চাইবে? এই ডাটা চাইবে না, প্রসেস ডাটা চায়। সেটা কিরকম? যেমন আমি যদি এখন জাস্ট এই যে নিচে একটা মিষ্টির দোকান আছে না, এখন উনি যদি একটা অ্যাড চালায়, যারা 1 কিলোমিটার মধ্যে যারা আছে এদেরকে টার্গেট করে যে আজকে মিষ্টির দাম 90% অফ করে দিছে অথবা 50% অফ দিছে, তাইলে আশেপাশে যারা আছে এরাই তো আসবে। সৈয়দপুর থেকে আসবে? ঢাকা থেকে আসবে? আসবে না, এরকম ব্যাপারটা। আচ্ছা, গেল এটা। তারপরে আসে হচ্ছে কি মার্কেটিং স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস জিনিসটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে যে মার্কেটিং এর যে একটা কৌশল হবে সেটা। লাইক আমি যদি আমার এই প্রতিষ্ঠানের জন্য যদি মার্কেটিং প্ল্যান করি, এই প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান আর এই যে মিষ্টির দোকান বললাম এর কি সেম হবে? কনজিউমার কি সেম হবে? কনজিউমার মানে হচ্ছে যে কনজিউম করে কাস্টমার, সে সেম হবে না, রাইট? এরকম প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা মার্কেটিং কৌশল থাকবে, এই কৌশলটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটেজি। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড, যেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং বা বুস্ট যেটাকে বলে মানুষ সহজভাবে বুঝে, আর এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর প্রসেসটা গত ক্লাসে বলছিলাম না? যে আসে ফ্রি মার্কেটিং এর ব্যাপারটা গতকালকে বলছিলাম না, যে আমার যদি পেজে যদি ফলোয়ার থাকে এবং লাইক আমার পেজে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে, বসেন, আমার পেজে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে তার থেকে যদি 10% ফলোয়ার যদি অনলাইন আসে, তার মধ্যে 10% ফলোয়ার যদি আমার পেজের আশেপাশে থাকে, লাইক তারা স্ক্রল করতেছে তার সামনে চলে আসলো, তাহলে কত হইলো? 1 লক্ষর মধ্যে 10,000, 10,000 থেকে 1,000 আসছে, ঠিক না? 10% 1,000। এখন আমি চাচ্ছি 1,000 না, আমি চাচ্ছি 5 লক্ষ মানুষকে দেখাইতে, এর ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে কি পেইডে যেতে হবে। ঠিক আছে? পেইড না গেলে এটা সম্ভব না। আর আমি যদি চাই যে আমার শুধু ওই 1,000ই হয়ে যাবে, তাইলে তখন হচ্ছে এই ফ্রি মার্কেটিংটার অ্যাপ্রোচ কাজ করে। বুঝতে পারছে? আবার যদি আরেকটা হয় ফ্রি মার্কেটিং, কোনো যদি ভাইরাল টপিক হয়, যেমন এখন নির্বাচন একটা ভাইরাল টপিক না, না হট টপিক না এটা? নির্বাচনের মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র টপিক আছে না, যেমন পাটোয়ারি একটা হট টপিক না, আব্বাস একটা হট টপিক না? এরকম যে টপিক গুলো আছে এগুলো নিয়ে যদি কেউ কাজ করে, এগুলো অনেক বেশি শেয়ার হয়, লাইক কমেন্ট হয়, এই জন্য হচ্ছে এগুলো আবার যারা ফলোয়ার না তাদের কাছেও যায়, ইন্টারেস্ট বেসড। বুঝতে পারছি? তো ওখান থেকে অর্গানিক মার্কেটিংটারও ভ্যালু আছে, তবে এটা সবসময় যে কাজ করে এরকম না, যে ভাইরাল হয় না ব্যাপারটা, ভাইরালের যে ব্যাপারটা আছে ওগুলো যদি ওই ধরনের ফ্যাক্টর থাকে তাহলে কাজ করে। আচ্ছা, তারপরে কি আছে? সেটিং গোলস অ্যান্ড এক্সপেকটেশন। ধরেন আমি জাস্ট ফেসবুকে অ্যাড চালাইলাম আর আশা করতেছি যে আমার আজকে থেকে 500 কাস্টমার চলে আসবে, এই এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির কোনো সামঞ্জস্যতা আছে কিনা এটা চেক করতে হবে। লাইক আমি কাউকে বললাম যে আমি আপনাকে 1,000 কাস্টমার আগামী 1 সপ্তাহের মধ্যে এনে দিলাম, এনে দিব ফেসবুকে অ্যাড দিয়ে। এখন তার তো ওই পরিমাণই এক্সপেকটেশন থাকবে, ঠিক না? ওই পরিমাণ যদি আমি যদি রেজাল্ট না আনতে পারি, তাহলে তার সাথে আমার একটা ইয়ে হবে না? এটা হচ্ছে বলছে যে ফার্স্টে গোল সেট করতে হবে, তারপর হচ্ছে এক্সপেকটেশন সেট করতে হবে। সেটা কি রকম হইতে পারে? সবকিছুর একটা বেঞ্চমার্ক আছে, বেঞ্চমার্ক মানে বুঝি আমরা। আচ্ছা, একটা সহজ জিনিস বলি, যদি কোন শব্দ অর্থ না জানি তাহলে জাস্ট এইভাবে সার্চ দিবেন, বেঞ্চমার্ক। কই গেল? বেঞ্চমার্ক মানে হচ্ছে মানদণ্ড, ঠিক আছে? লাইক বাংলা ধরেন আমরা ইউএস এর কোন একটা সিটির জন্য, ধরেন নিউ ইয়র্ক সিটির জন্য, নিউ ইয়র্ক সিটিতে একটা ই কমার্সের সেল আনতে কত খরচ হয়, এটার বেঞ্চমার্ক কত আমরা দেখব। নিউ ইয়র্ক সিটি অ্যাডস ই কমার্স সেল বেঞ্চমার্ক, জাস্ট বলে দিলাম ওকে যে কোথায় হবে,
আমি যদি এফবি না বলি সে তো বুঝতে পারবে না যে আমি ফেসবুকের কথা বলতেছি নাকি অন্য কোথাও কথা বলতেছি, ঠিক না? আচ্ছা, এখানে অনেকগুলো বেঞ্চমার্ক দিয়ে দিছে, যেমন অনেকগুলো প্যারামিটার দিছে, অনেক কিছু দিছে। আমি জাস্ট বলছি সেলের কথা, দেখি সেলের কিছু বলছে কিনা। আচ্ছা, ই কমার্সের মধ্যে আবার অনেকগুলো সাব নিশ আছে, যেমন ফ্যাশন আছে, বিউটি আছে, হোম অ্যান্ড লাইফস্টাইল, ইলেকট্রনিক্স আছে। এই জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হয়, ঠিক আছে? এই জন্য এগুলো আবার প্রাইস ভেদে ডিফারেন্ট হয়। যেমন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলে আছে 60 থেকে 90 ডলার। এখন আমি যদি কাউকে যদি বলি যে আমি $5 অ্যাভারেজ কস্টে আমি তাকে সেল এনে দিব, এটা আদৌ সম্ভব না। যদি এরকম হয়, যেমন অনেক আগে একটা ক্লায়েন্ট পাইছিলাম এরকম, যে সে রোলেক্সের ঘড়ি সেল করে 100 ডলার করে, ঠিক আছে? এবং সে সেল করার পরে কি করে, অনেক অর্ডার নিতেছে, লাস্টে সে ওই ব্যবসা বাদ দিয়ে নতুন অন্য ব্যবসায় চলে যায়। মানে এখান থেকে সে $100 করে যেগুলো নিচ্ছে এটাই তার লাভ। রোলেক্সের ঘড়ির দাম কত? হুম হুম আচ্ছা, এগুলো মনে কপি আসে, কপি মানুষ। দেখ, এগুলো 3-4 হাজার ডলারের নিচে হয় না, ঠিক আছে? এগুলো যদি অরিজিনাল প্রোডাক্ট হয়, 3-4 হাজার ডলারের নিচে হয় না। তো ওই লোকের টেন্ডেন্সি ছিল হচ্ছে সে $100 করে নেবে, তারপরে উধাও হয়ে যাবে, এরকম ছিল হচ্ছে তার টেন্ডেন্সি, এবং সে ওইটাই করছে। এখন ওই ধরনের যদি কোনো অফার থাকে, যেমন $3000 ঘড়ি 100 ডলারের, তাহলে হচ্ছে অনেক মানুষ গিরি হয়ে ওইটা পার্চেস করে এবং পার্চেস করে ধরা খায়, বুঝতে পারছি? তো ওই ধরনের হইলে $5, $3, $2 সেল নিয়ে আসা যায়। কিন্তু আমরা যদি অরিজিনালি কাজ করতে চাই ভালো প্রোডাক্ট নিয়ে, তাহলে এরকমই খরচ হয়। আর আমরা যখন ক্লায়েন্টকে প্রতিশ্রুতি দেই, মানে এক্সপেকটেশন যখন সেট করি, তখন এইভাবে এই বেঞ্চমার্ক চেক করে তারপরে আমি মন করা বললাম হয়ে গেল, এরকম না, ঠিক আছে? আচ্ছা, এই জন্য বেঞ্চমার্কটা জরুরি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি বুঝলাম, যে আমাদের গোল সেট করতে হবে। গোলটা কয়েক ধরনের হয়, যেমন আমার বিজনেস যদি অনলাইনে নতুন হয়, তাহলে ফার্স্টে হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করতে হয়। অ্যাওয়্যার কি, মানুষের মধ্যে জানানো যে আমার এই প্রোডাক্টটা মার্কেটে আছে। তারপরে হচ্ছে মানুষ কোনো একটা সমস্যা ফিল করতেছে, এটা মানুষকে জানান দেয়া। তারপরে হচ্ছে যে এটা ফিল করতেছে এবং এটা সমাধান হচ্ছে এখানে আসলে হবে, এটা হচ্ছে কনভার্সন নেওয়া। একদম সরাসরি যদি কনভার্সনে নিয়ে যাই, তাহলে মানুষ অতটা ইন্টারেস্ট ফিল করে না, বুঝতে পারছি? আচ্ছা, গেল। এই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? আচ্ছা, অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না, আমাদেরও যায়, ঠিক আছে? আমরা জাস্ট ভিডিওটা কয়েকবার করে দেখবো, তাইলেই হবে। আচ্ছা, এখন আমরা মডিউল 2 চলে যাই। এখানে ক্লাস 2 এগুলা দেয়া আছে, তো আমরা অনেক সময় অনেক কিছু কভার করে ফেলাইছি আগের ক্লাসে, এই জন্য এগুলা পুরোপুরি ভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যেভাবে সাজানো আছে ওভাবে এদিক ওদিক হইতে পারে কম বেশি। আচ্ছা, সেটিং আপ ফর সাকসেস। এখানে কয়েকটা জিনিস দেখানো হচ্ছে। একটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড অপটিমাইজিং আ ফেসবুক বিজনেস পেজ। আমরা অনেক কিছু পারবো, লাইক ফেসবুক বিজনেস পেজ কিভাবে করে, কিভাবে সেট আপ করে। কিন্তু সবার সুবিধার্থে আমরা এগুলো আবার প্রথম থেকে দেখবো। সবাই একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ঠিক আছে? এমনও হইতে পারে যে আমি পুরো একটা ফেসবুক বিজনেস পেজ পুরো করতে পারি, কিন্তু একটা পয়েন্টে গিয়ে ওই জিনিস আমার কাছে নতুন আসছে, ওই একটাই ট্রিগার, ঠিক আছে? এই জন্য অবহেলা করা যাবে না। আচ্ছা, ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? এই যে এখানে 9 ডট আছে, এখানে ক্লিক করে জাস্ট পেজেস, এখান থেকে ক্রিয়েট পেজ। আচ্ছা, পেজটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কি পাবলিক পেজ। পাবলিক পেজ তো আমরা বুঝি, ঠিক না? আর এটা হচ্ছে আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। এক্সিস্টিং প্রোফাইল কোনটা? আমার এখানে একটা প্রোফাইল আছে না, এটা হচ্ছে আমার নিজের প্রোফাইল, ঠিক আছে? মানে আমার নিজের না, অন্য কারো ইউজ করা। এটা হচ্ছে অরিজিনাল প্রোফাইল, আর এটা হচ্ছে পেজ। এই প্রোফাইল যেটা আছে, এটাকে প্রফেশনাল মোড অন করলে এটাও পেজ হিসেবে ইউজ করা যায়, সেটা কথা বলছে। আমরা কি ওটা করতে চাই, নাকি নতুন একটা পাবলিক পেজ ক্রিয়েট করতে চাই?
তা অবশ্যই আমরা কি করব, পাবলিক পেজ ক্রিয়েট করব। দেন নেক্সট, গেট স্টার্টেড। আচ্ছা, এখানে এসে আমরা আমাদের যে বিজনেস নাম আছে হুবহু ওই নামটাই দিব, অন্য কিছু দিব না। লাইক আমরা আজকে কাদের জন্য করব, কারণ রোলেক্স এর জন্যই করি, রোলেক্স, রোলেক্স বিডি, জাস্ট এতটুকু দিলাম। হ্যাঁ বলেছে অ্যালিএক্স না? অ্যালিএক্স, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটা কি ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা শপিং এন্ড অ্যাপারেল এর মধ্যে পড়ে। এখন এই যে আমরা বললাম যে ক্যাটাগরিটা এটা পড়ে, যদি আমরা না জানি তাহলে কি করব? জাস্ট আমরা চ্যাট জিপিটি আছে না, এখানে এসে নতুন একটা চ্যাট নিলাম, এখানে এসে লিখবো যে রোলেক্স ঘড়ি, একটু ওর থেকে আইডিয়াটা নিয়ে নিই। আচ্ছা, এটা কিসে দেওয়া যায়? জুয়েলারি অ্যান্ড ওয়াচেসে দেওয়া যায়। পাইছে এটা? আবার সে আরো কিছু সাজেস্ট করছে এখানে, ঠিক না? জুয়েলারি ওয়াচ স্টোর, আমরা জুয়েলারি ওয়াচেস এটাই দিলাম। তারপর আমাদের বিজনেসের একটা বায়ো থাকে না? সব বিজনেসের একটা বায়ো থাকে, রাইট? অনেক বড় বড় বিজনেসের ওয়েবসাইট গুলো অনেক স্লো থাকে। আচ্ছা, আমি ওকে বলি যে এখানে কি হবে, যখন আমরা কোন একটা পেজের জন্য বায়ো লিখবো তখন আমি আমার বিজনেস সম্পর্কে ওকে জানাইতে হবে, যে আমার বিজনেসটা কি, কোথায় করি, কাদের জন্য করি, কোথায় কোথায় সেল করি, সব জানাইলে ও ওই অনুযায়ী লিখে দেবে। আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি যে পেজের জন্য একটা বায়ো লিখলাম। আমি লিখতে গেলে এগুলো অনেক বেশি সময় লাগবে না? আচ্ছা, দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। আচ্ছা, এখন হচ্ছে কি যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে। যদি ক্লায়েন্টের কাজ করে তাহলে ক্লায়েন্টের তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিব। ফোন নাম্বার থাকবে না ক্লায়েন্টের? জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিব, দিয়ে দিলাম। ওয়েবসাইট না থাকলে এটা ফাঁকা থাকবে। এগুলো পরেও বসানো যায়, সমস্যা নেই। দিয়ে দিলাম। হ্যাঁ, যদি বাংলাদেশি বিজনেস হয় তাহলে বাংলাদেশ দিয়ে দেব। না, এখানে লোকেশন দেওয়া থাকে তো, ফিজিক্যাল স্টোরের লোকেশন থাকে না? লাইক আমরা যদি কোনো একটা পেজে যাই, অনলাইন শপ হয়, অনলাইন ভিত্তিক ফিজিক্যাল কোনো স্টোরই নেই, তাইলে লাগবে না। তাহলে আমি কার লোকেশন দিয়ে কারে কোথায় পাঠাবো? অনেকেই আছে না, যেমন অনলাইনে কিনতে বিশ্বস্ত না, তখন কি হচ্ছে সে ফিজিক্যালি যেতে চায়। কোনো অনেকেই আছে যে অনলাইন কোনো ফিজিক্যাল কোনো প্ল্যাটফর্মে না, অনলাইন থেকে অনলাইন প্রোডাক্ট সেল করলো, তার কোনো ফিজিক্যাল আমাদের আউটলেটে আমরা বিভিন্ন সেল করতে পারি, টেমপ্লেট সেল করা যেতে পারে, এগুলো তো অনলাইনে বাস্তবে কোনো প্রোডাক্ট থাকতে পারে না। এই ধরনের সেলসের জন্য সাপোজ পেজের জন্য তো আমরা এটা কিভাবে দিতে পারি, যেমন মোবাইল নাম্বারটা কি কান্ট্রি ওয়াইজ সেট করতে হবে নাকি লোকেশন সেট করা বাধ্যতামূলক? বিজনেসটা যে জায়গার জন্য করা হবে, লাইক যদি বাংলাদেশের জন্য হয় তাহলে বাংলাদেশি নাম্বার সেট করা থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড করলে তাহলে ওই এটা ডিপেন্ড করে হচ্ছে সেলস কোথায় করতেছে, মানে সেলস টিম থাকে তো। যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে তো এক এক দেশের এক একটা সেন্টার থাকে, মানে ওদের কাস্টমার সেন্টার থাকে না, ওখান থেকে অপারেট করে। এখন যদি এই পেজের এই সেল যদি বাংলাদেশ থেকে ম্যানেজ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থাকবে, ঠিক না? এরকম। আর যদি ফিজিক্যাল স্টোর না থাকে তাহলে তো লোকেশন দিয়ে লাভ নেই।
আবার ওনাকে আইডেন্টিটি প্রুফ করার জন্য লোকেশন দেয়। এগুলা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকলে ক্লায়েন্ট বলে দেয় যে আমার এটা দিয়ে দাও, এটা দিও না। তারপরে আরো সামনে আসবে আর অনেক কিছু। আচ্ছা, লোকেশনটা অটো বসছে, ঠিক আছে, আমরা আমাদের বিজনেসের অনুযায়ী লোকেশনটা দিয়ে দেব। তারপর হচ্ছে আওয়ার্স, এই বিজনেসটা কখন ওপেন থাকে। যদি সব সময় ওপেন থাকে, যেমন ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে তো সবসময় ওপেন থাকে, ঠিক না? আবার যদি না সব সময় থাকে না, সিলেক্টেড আওয়ার থাকে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। লাইক যদি 8টা থেকে 5টা থাকে, এখান থেকে 8টা দিব, এখান থেকে 5টা দিয়ে দেবো, পারবো না? আচ্ছা, যদি সপ্তাহে যদি 7 দিনই থাকে তাহলে 7 দিন দিব, যদি সপ্তাহে 3 দিন থাকে তাহলে 3 দিন দিয়ে দেবো। দেওয়ার পরে এটা সেট করেন, আলাদা আলাদা করে সেট করতে হবে না অটোমেটিক 7 দিনের একই টাইম সেট করা যাবে? আমি যেটা সেট করলাম, কয়দিনটা সেট করছি, একদিনেরটা। তার মানে যদি আপনাদের বারবার আরো বেশি করতে তাহলে কি করতে হবে, সবগুলো করতে হবে, ঠিক না? আলাদা করে এটা একসাথে অপশন নাই? হ্যাঁ, না একসাথে কোনো অপশন নেই। আচ্ছা, এগুলো এডিট করা যায় সবগুলো, পিছন থেকে আমি দেখাবো সব আবার ওখানে গিয়ে। আচ্ছা, এবার আসছে কি কাস্টমাইজ ইউর পেজ। ফার্স্টে আসছে হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার, আর এটা আসছে কভার ফটো। আচ্ছা, এগুলো বানানোর জন্য আমরা ইউজ করতে পারি, আমরা অনলাইন থেকেও তো নিতে পারি, ঠিক না? আবার আমরা যদি অনেক সময় ক্লায়েন্টের বাজেট কম থাকে তখন হচ্ছে নিজেদেরই বানায় দিতে হয়। লাইক আমি আমার পেজের জন্য একটা বানাবো, তখন আমরা জিমিনি নাম শুনছি না, গুগল ব্যানানা এআই, শুনে নেই? আচ্ছা, জাস্ট ওকে এখন কি বলবো যে আমার জন্য একটা প্রম্পট লিখে দাও। এখন আমি এই প্রম্পটটা নিয়ে কি করবো, জিমিনি দিয়ে দেবো, জিমিনি বানাবে, ঠিক আছে? এখানে দিলাম না কেন, কারণ এখানে তো একটা লিমিট আছে, ঠিক না? যেহেতু চ্যাটজিপিটি ফ্রি ইউজ করতেছে, ও ওই একটা ইমেজ জেনারেট করার পরে পরে বলবে যে আপগ্রেড নাও। এক একটা এআই এক এক কাজের জন্য ভালো। আমার কাছে মনে হয় যে জিমিনিটা চ্যাটজিপিটি থেকে ফটো জেনারেট করার জন্য ভালো। পেইড নিলে চ্যাটজিপিটি সমস্যা নাই, পেইড নিলে চ্যাটজিপিটি ভালো কাজ করে। আচ্ছা, এটা হোক। এখন আরেকটা বানাতে হবে, কি বানাতে হবে, আরেকটা কভার ফটো। আচ্ছা, এখন বলি রাইট ফর কভার ফটো। ও জাস্ট একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, মানে এবার কোনো লোগো বানায় দেয় না। আমি তো প্রোফাইল পিকের কথা বলছি, তো এই জন্য প্রোফাইল পিক। এখন আমি যদি বলি যে ওরে যে ধরো আমাদের বিজনেসের নাম হচ্ছে, পেজের নাম রোডএসবিডি, এখন আমি এখান থেকে ওয়ার্ড নিয়ে ও যদি বলি একটা লোগো বানায় দিতে, ওইটা বানা কি দিছে, এটা কভার ফটো বানানোর জন্য এ দিছে। ওই ছবি নিচে লাগাই দিছে। এটা যত সময় দেওয়া হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে। এই যে আমরা এটা ব্যবহার করতেছি জিমিনি থেকে, এটা যদি আমরা কোনো নিজেদের পেজ ভেরিফাইড কিছুর জন্য ব্যবহার করি, পরে কি কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে জিমিনি থেকে বানাইলে? ওকে আবার এই সেম জিনিস অন্য কাউকে আবার সেম দেয়, রিপিট করে? না, পুরো আলাদা। ও যা দেয় একজনকে সিঙ্গেলি একটা দেয়, রিপিট করে না। এটা ট্রাস্ট করা যায় নাকি? ফেসবুক থেকে ওইভাবে এই ফটোর জন্য অথবা ইয়ের জন্য কপিরাইট দেয় না। ফেসবুক দেয় হচ্ছে ভিডিওর জন্য, যখন ভিডিও মনিটাইজ করে না তখন দেয় এগুলো। আচ্ছা, আমরা ওটা ডাউনলোড করে নিচ্ছি, আমরা অ্যাড করে দিই। এখন যদি আমার নিজের এটা বিজনেস হতো, আমি কি করতাম, এটাকে নিয়ে আরো ঘষা মাজা অনেক বেশি করতাম, ঠিক আছে? লাইক আমি আমার এটার উপর কোনো অফার আছে, এখানে বড় করে লিখে দিতাম যে এত পার্সেন্ট অফার। আচ্ছা, এটা গেল। তারপর আমি লিখে দিতাম যে এগুলো একটু চাপায়া বলতাম যে আরো এইভাবে এইভাবে করো,
ওরা আমি যেভাবে বলবো, বাংলা যদি বলি ও সব ওইভাবেই করে দিবে। ঠিক আছে, নিজের মতো করে করে নেওয়া যাবে কাস্টমাইজ করে। আমি জাস্ট শেষ করতেছি। আচ্ছা, কোথায় আছে? ডাউনলোডে, ফাইল পিক। তবে ওয়েবসাইট মেকিং এর জন্য তো লগো একটা স্পেশাল বিষয়, হুম লগো। হুম তো সেক্ষেত্রেও এটা ট্রাস্ট করা যায়। হুম, এই করা যায়। আচ্ছা, এখানে আচ্ছা, এইটা সুন্দর হয় না, একটা একটা করে দিই। আচ্ছা, এটা এডিট করে নিতে হবে পরে, এখান থেকে সুন্দর করে আসতেছে না। হুম, ভাবে তো ছোট্ট করে আসছে। এটা সুন্দর হয়েছে না? সোশ্যাল পিকচারটা সাদা হয়ে গেছে, সাইডগুলো কেমন হয়। হুম। আচ্ছা, তারপরে কি আছে? অ্যাকশন বাটন। আমরা পেজের এখানে দেখি না যে অ্যাকশন বাটন, একটা বাটন থাকে, মেসেজ বাটন অথবা অন্যান্য বাটন, এটা এখান থেকে করতে হয়। রাইট, অনেকগুলো বাটন দেওয়া যায়। যেমন যদি কোনো বুকিং সাইট হয়, লাইক ফুড ডেলিভারির কোনো ওয়েবসাইট, অথবা আরো কি কি আছে বুকিং এর, স্যালন বিজনেস হতে পারে, তারপরে আরো অনেক ধরনের বিজনেস আছে যারা বুকিং নেয়, এদের জন্য হচ্ছে বুক নাও। সাইন আপ হতে পারে, কেমন কোনো একটা আহ, কি হয়, কোনো একটা প্রোগ্রাম হবে, ওইটার জন্য সাইন আপ নেয়, অ্যাডমিশন ফর্মের জন্য। হ্যাঁ, তারপরে স্টার্ট অর্ডার কোনো ওয়েবসাইটে গিয়ে অথবা রেস্টুরেন্টে গিয়ে অর্ডারের জন্য। গেট টিকেট, অনেক সময় অনেক অনলাইন টিকেট সেল হয় না, ওগুলোর জন্য। কমনলি বাংলাদেশে যেটা থাকে সেটা হচ্ছে সেন্ড মেসেজেস, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। এই যে সেন্ড মেসেজ আর সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফেসবুকে যারা মেসেজ দেয় এর থেকে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দেয় এর কোয়ালিটি একটু বেটার হয়। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে কল নাও, সেন্ড ইমেল। এটা জাস্ট সবগুলোই সেম। লাইক আমি যদি এখানে বুক নাও দেই, তাহলে সে আমার থেকে গিয়ে ওয়েবসাইটে একটা লিংক চাবে। বাই নাও আছে একটা, বাই নাওটা হচ্ছে যেমন ইফেক্টিভ, একটা বিজনেসের জন্য একটা। একটা ইফেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, আবার একটু শোনো, কি বললাম এখানে, যে আমি যদি এখানে বুক নাও দেই, সবগুলোর জন্য তো সেম হবে না। লাইক আমি যদি দেই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজেস, তাহলে এরপরে গিয়ে আমার থেকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার চাবে। আমি যদি দেই বুক নাও, তাহলে সে আমাকে পরবর্তীতে গিয়ে একটা ওয়েবসাইট চাবে। বুঝতে পারছি ব্যাপারটা? আবার আমি যদি চাই সেন্ড ইমেল, তাহলে অবশ্যই সে পরবর্তীতে গিয়ে কি চাবে? ইমেল চাইবে। ওরকম হয়। যদি দেই প্লে গেম, পরবর্তীতে গিয়ে সে আমার থেকে কি চাবে? গেমের একটা লিঙ্ক চাবে। যেমন সব গেমের একটা লিঙ্ক হয় না? একটা গেমের নাম বলো তো, এত সহজ বানান বলো। আচ্ছা, চেস দিয়ে দেন। আরে CHE চেস, চেস খেলো নাকি? ও তো ভালো গেম। আমি আসার সময় একটা গেছি, এই খেলতে খেলতে লেট হয়ে গেছে। আচ্ছা, এই যে প্রত্যেকটা গেমের এরকম আলাদা একটা লিঙ্ক থাকে, এই জাস্ট এই লিঙ্কটা কপি করে কি করতে হবে? কোথায় গেলাম, এখানে দিয়ে দিতে হবে। ব্যাস, এতটুকুই কাজ। এরপর সেভ দিলে এটা ওখানে থাকবে। কেউ যদি ওই সিটিতে কাজ ক্লিক করে, তাহলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। ক্লিয়ার? তারপর আরো কি আছে এখানে? আমরা যখন প্র্যাকটিস করবো তখন এই সবগুলো বাটন চেক করবো। বাইনাওতে কি থাকে এটা? বাইনান্সে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। ওয়েবসাইটের লিংক। অথবা যদি সে যদি হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোনো কিছুতে নিতে চায়, তাহলে ওইটা থাকবে। দ্যাট মিন্স আবার বিজনেস করার জন্য ওয়েবসাইটটা লাগতেছে কনফার্ম, এই না, ধরনের কাজের জন্য। না, ওয়েবসাইট মাস্ট বি না। এখানে ওয়েবসাইট যদি না থাকলে ওয়েবসাইট না থাকে, তাইলে বাইনাও নেওয়া যাবে না। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বাংলাদেশে যে সেলগুলো হয় ম্যাক্সিমাম হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়, অথবা ল্যান্ডিং পেজে নিয়ে যায়। ল্যান্ডিং পেজ তো আমরা বুঝি না। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যেখানে একটা ট্রাফিক নিয়ে ল্যান্ড করায়। বুঝতে পারছি? ওয়েবসাইটের মতোই, জাস্ট এক পেজের একটা ওয়েবসাইট হয়, ব্যাস। আচ্ছা, এই ল্যান্ডিং পেজটা হলো অনেকে ট্রাস্ট করে, ট্রাস্টের জায়গায় একটা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট। ল্যান্ডিং পেজটা সহজ হয়। যেমন আমি যদি ঘরের বাজারে যাই, ঘরের বাজারই বারবার যাচ্ছি না? ওয়েবসাইট না? হুম, ঘরের বাজারই বারবার যাচ্ছি না? আমাকে স্পন্সর করা হয়েছে নাকি? এটা চরম মার্কেটিং তাদের জন্য। এটা তো প্যাসিভ মার্কেটিং হচ্ছে, কিন্তু তারা নিজেরাও জানে না। না, এখানে আপনাদের 6 জনের মধ্যে যদি কেউ না জেনে থাকে, সেও জেনে গেল ঘরের বাজার, ঠিক না? আচ্ছা, এখানে আসলাম। এখানে এসে কি আছে? অনেকগুলা প্রোডাক্ট আছে না? এর থেকে যদি এরকম হইতো যে আমি শুধুমাত্র, খেজুরের এটাতে বা ধর আমি শুধুমাত্র এই মধু নিব, এখন আমি যদি এই দোনোটা মানে
এইটাই প্লাস হচ্ছে এটাই, কোনটাতে যদি ট্রাফিক ল্যান্ড করাই এবং দুটো যদি আমি মধু ব্যবসার জন্য মানে মধুর যে টার্গেটেড কাস্টমার আছে এরকম ট্রাফিক ল্যান্ড করাই, কোনটা সেল বেশি আসার সম্ভাবনা আছে? এনি গেস? কোনটা? কালো জিরা ফুলের মতো আর কোনটা? নরমাল মতো নাকি? না না না, দুটোটাই কালো জিরার মতো সেল করব। হ্যাঁ, হ্যাঁ। এই পেজেও ট্রাফিক ল্যান্ড করাবো, সেম পরিমাণ ট্রাফিক এখানেও ল্যান্ড করাবো। আচ্ছা, সবচেয়ে বেশি হচ্ছে কালো জিরা ফুলের মধ্যে যদি বলি তাহলে ল্যান্ডিং পেজটাতে সবচেয়ে ভালো। ও আর কোনো অপশন পাচ্ছে না। আর ওখানে অপশন পেলে মানুষের মন মাইন্ড চেঞ্জ হতে পারে বেশি। আর অন্য কেউ কিনতে পারে। হুম, এটাও একটা সম্ভাবনা থাকে। কিন্তু শুধু যদি এটাকে বিক্রি করতে চায় তাহলে এই পেজে আনতে হবে ডিরেক্ট। তাহলে আমার কোনো বিকল্প থাকতেছে না। ও হয় কিনবে না হয় বেরিয়ে যাবে। দুটোর একটা। হুম। মানুষটা হচ্ছে কত সহজে শেষ করা যায়, মানুষ যদি দুই তিন সেকেন্ডের বেশি লাগে একটা বাটনে ক্লিক করার পরে, তাহলে ওখান থেকে সে বাউন্স করে চলে যায়। এখন এখানে এসে যেটা করতে হচ্ছে যে এখান থেকে খুঁজে বের করতে হইতেছে, এটা হচ্ছে ফার্স্ট একটা ব্যারিয়ার। তারপরে সে খুঁজে পাইলে এখানে ক্লিক করে যাইতে হইতেছে। এই পেজে যদি সেল আসে কিন্তু এই পেজে তার ডাবল আসবে, বুঝতে পারছে? কারণটা হচ্ছে কি, কারণ এই পেজে এটা নিয়েই কথা আছে আর আমি যেটা চাচ্ছি সেটাই তো আছে, ঠিক না? তাহলে আমি এখান থেকে কিনে নিব। এটা হচ্ছে প্রোডাক্টের হুম, গোল করবে। এটা হচ্ছে সুবিধা এখানকার। আচ্ছা, তারপরে কি আছে? ওখানে ল্যান্ডিং পেজ শুধু করা ল্যান্ডিং যায় পেজে, ওয়েবসাইট হ্যাঁ ছাড়া। ল্যান্ডিং পেজের সুবিধা হচ্ছে যে এরকম হয় সরাসরি একটা প্রোডাক্টের জন্য হয় এবং ওই প্রোডাক্টের সেল করার জন্য হয়, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ডিং পেজের সুবিধা। এবং এরা যখন মার্কেটিং করে তখন এরা মেইন পেজে ট্রাফিক আনে না, তখন এরকম স্পেসিফিক যে পেজগুলো আছে এগুলোতে ট্রাফিক আনে। এখন এটা যেহেতু একটা ব্র্যান্ড অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, এই জন্য ওরা হচ্ছে একটা ওয়েবসাইটে করছে। আবার ওরাই আবার আরো ল্যান্ডিং পেজও করতে পারে। যেমন আমরা যদি একটু দেখি, আচ্ছা, মূল ওয়েবসাইট থেকে কি ল্যান্ডিং পেজ আলাদা করে ফেলা যাচ্ছে? হুম মূল ওয়েবসাইট থেকে একটা ওই পেজটাকে আলাদা করে প্রমোট করা যাচ্ছে হুম আর কি। এটা যেমন কি করছে, এটাও তো একটা পেজ, ঠিক না? এটা একটা পেজ না? মেইন ডোমেন আছে হচ্ছে এটা এটা ঘরেবাজার.com, এটা হচ্ছে একটা মেইন ডোমেন। মেইন। তারপরে এটা হচ্ছে একটা ক্যাটাগরি প্রোডাক্ট, তারপর যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পেজ, যে এই প্রোডাক্টের জন্য এটা করা হয়েছে। এখন এইটাকে যদি কেউ যদি সাবডোমেন হিসেবে নিয়ে জাস্ট হানি, এরকম করলো honey.ঘরেবাজার.com, এটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ করলো, সেটাও তো ঘরের বাজারেরই, ঠিক না? সেটাও তো একটা পেজ। এখন ওখান থেকেও সেল ভালো আসতে পারে, ঠিক না? তাহলে তো হ্যাঁ, বুঝতে পারি। কিন্তু এগুলো এটা যদি কি করা ওয়েবসাইটের হয়, সাথে লিংক করা থাকে? লিঙ্কিং এই এই থাকে, এই এই ল্যান্ডিং পেজটা মূল ওয়েবসাইটের সাথে লিংক করা থাকবে। থাকতে পারে। এরকম অনেক জায়গায় হয় যে একটা একটা চেক আউটের সিস্টেমের সাথে অনেকগুলো পেজ লিঙ্কিং থাকে, অনেকগুলো ওয়েবসাইট লিঙ্কিং থাকে, যেমন ক্লায়েন্টের চেক আউট প্রসেস থাকে একটা, তাহলে ল্যান্ডিং পেজের ব্যাপারটা বুঝতে পারছি আমরা, ঠিক না? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা অ্যাকশন বাটনটা একটা দিয়ে দিই। অ্যাকশন বাটন বলা হয় কেন? এটা দিয়ে জাস্ট একটা অ্যাকশন নেওয়া যায়, ঠিক আছে? এটা অপশন না থাকলে পেজের ভ্যালু না হুম মানুষ দেখতে পাবে। হুম সেভ, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে কি বলছে? কানেক্ট ইউর হোয়াটসঅ্যাপ অনেক পেজ। অন ইউর পেজ। আমি যদি চাই তাহলে দিব, জাস্ট এখানে কি করব, কান্ট্রিটা সিলেক্ট করে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে বলবে যে গেট কোড, এটাতে ক্লিক করলে ফোনে একটা কোড যাবে, জাস্ট কোডটা এখানে দিব, সেভ দিয়ে দেবো, ব্যাস কানেক্টেড হয়ে গেছে। ওকে, পারবো না? হ্যাঁ, দেখাতে হবে? আচ্ছা, ভেরি গুড। তারপর যদি না চাই তাহলে স্কিপে দিয়ে দিব। আচ্ছা, এখন বলতেছে আমার যত ফ্রেন্ড আছে এই প্রোফাইলে, আমি কি তাদেরকে মানে ইনভাইট করতে চাই কিনা আমার এই পেজে লাইক দেওয়ার জন্য। এটা হচ্ছে যখন একটা পেজ কমপ্লিট হয় এখান থেকে না দিয়ে তখন ওইখান থেকে দিলে সুন্দর হবে, কারণ একদম ফাঁকা একটা পেজ আমি কাউকে দিয়ে দিলাম, মানুষ তো এসে কিছুই দেখতে পারবে না, দেখতে পারবে? না, তাহলে এখন না দিয়ে আমরা পরে দেবো এটা, তারপর নেক্সট দিব। এখান থেকে কি বলছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, পেজে যত নোটিফিকেশন আসবে সেগুলোকে আমি প্রোফাইলে চাই কিনা। লাইক আমি এখন কোথায় আছি? আচ্ছা, এখন হচ্ছে প্রোফাইলে আছি, এটা হচ্ছে পেজ, প্রোফাইলে আছি। এখন এই পেজ যদি কোনো নোটিফিকেশন আসে আমি কি এখানে চাই কিনা? তাহলে আসবে। তাইলে যদি চাই তাহলে এটা রাখবো, না চাইলে অফ করে দেবো। মার্কেটিং এন্ড প্রমোশনাল যে ইমেল গুলো আছে ফেসবুক থেকে যেগুলো আসে সেগুলো আমরা চাই কিনা, যদি না চাই তাহলে অফ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, দেন প্রশ্ন ছিল। ডান। হ্যাঁ,
এটা হচ্ছে যদি ফেসবুক আইডি মূল আইডি থেকে তো আমরা পেজ করতেছি, সাপোজ এই আইডি কোনো সমস্যা হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, তাহলে ওই পেজ কি থাকবে নাকি ওটা? আচ্ছা ওটা আসতেছে, স্টেপ বাই স্টেপ আসে। আচ্ছা এখানে কি কি করলাম আমরা, প্রোফাইল পিকচার দিলাম, এটা প্রোফাইল পিকচারটা সুন্দর হয় না ঠিক না, এটা রিমুভ করে দিই আমরা। আবার দিয়ে দিব, কখনো নেওয়া যেত না। এই যে এটা কভার ফটোটা টাইটা মাঝখানেটা নিয়ে নেন তাহলে তো হয়ে যাবে। না কষ্ট করে বানাইছি। You can't post from this account. ও আচ্ছা কি হয়েছে এটা, একটু রিলোড দিয়ে নেই, কিছু একটা বলতেছে। এটা যেহেতু একটা বড় ব্র্যান্ড, ওদের পেজ নিয়ে মানে ওদের নাম নিয়ে ওদের ইমেজ নিয়ে কাজ করলে অনেক সময় অনেক ঝামেলা দেখা দেয়। স্পেলিংটা বুঝলেই ঠিক ছিল, তাহলে আমাদের কারণ এগুলো হচ্ছে কপিরাইট করা থাকে, কপিরাইট তো আমরা বুঝি না, কপিরাইট বোঝার জন্য শার্ক ট্যাঙ্ক দেখতে হবে, শার্ক ট্যাঙ্ক দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আসলাম, তারপরে কি কি আছে, এই যে এখান থেকে ইনভাইটটা করা যায়, আমরা একটু পরে দেখবো, আরো কিছু জিনিস এড করে নেই। এখান থেকে বায়োটা দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু ঠিক আছে কিনা, যদি কোনো কিছু এডিট করা লাগে আমরা এখান দিয়ে দেবো। ওকে ওকে, এখানে একটা জিনিস বলি, এই রিভিউটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে এখন মানুষ মানে অনেক বেশি সচেতন হয়েছে। এখন ওই যে কারো মুখে থেকে কোনো কিছু শোনার থেকে মানুষ অনলাইনে রিভিউ কেমন আছে এটার উপর অনেক বেশি বিশ্বাস করে, ঠিক না? মানে আমি যদি আমার পরিচিত কোনো একটা ফ্রেন্ড থেকে কিছু কিনতে যাই, তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ভিন্ন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যারে পারে যেভাবে পকেট কাটে, বুঝতে পারছেন? এই জন্য মানুষ অনলাইনে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে দেখি অনলাইনে রিভিউটা কেমন আছে, দেখি অনলাইনে প্রাইসটা কেমন আছে, এই জন্য রিভিউটা ইম্পর্টেন্ট। আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমি চেষ্টা করবো সর্বোচ্চ কিভাবে একটা রিভিউ নেওয়া যায়, রিভিউ নিলে মানুষের ট্রাস্ট লেভেল বাড়ে। আমি যদি বাইরে কোনো একটা কোম্পানির জন্য সার্ভিস দিই, ফার্স্টে গিয়ে তাদের রিভিউটা দেখি, যেমন আমি যদি এলইডি লাইটিং এভাবে কোনো একটা কোম্পানির নাম যদি আমি লিখে সার্চ দিই, এখানে গুগল মাই বিজনেস নামে একটা অপশন আছে, সেখানে দেখা যায় যে তাদের রেটিং কেমন, বুঝতে পারছে? এই রেটিং দেখে আইডিয়া পাওয়া যায়। তো বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষ যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে রিভিউ দেয় না, কিন্তু এক্সপিরিয়েন্স যদি খারাপ হয় তাহলে কি রিভিউ দেয়, বাংলাদেশে এটা দেখা যায়। রিভিউ দেয় না। হ্যাঁ কিন্তু বাইরে মানুষ দেয়, বাইরে মানুষ রিয়েল রিভিউ দেয়। ইউটিউবে ভিডিও দেখা হচ্ছে একটা লাইক পেলে লাইক দেন, দেখে দিয়ে না মানুষ আবার মনে করে যে আমার পকেটে টাকা যায় ওই জায়গায় যাচ্ছে কিনা, এটা মনে করে। হ্যাঁ আগে তো ইউটিউবাররা বলতো যে লাল যে বাটনটা আছে সেই বাটনে একটা প্রেস করুন, এখন এটা বলে না, ঠিক না? লাইক দিলে আবার পুনরায় আসবে, তাদের প্রমোশন বাড়বে, এই জিনিসটা মানুষ চিন্তা করে যে তাদেরকে শুধু শুধু প্রমোট করে লাভ কি? এখন যেহেতু মানুষ অনেক সচেতন, এজন্য দেয়, এছাড়া এত বড় বড় চ্যানেল গুলা কিভাবে হইলো, ঠিক না? আমাদের দেশে এটা সুন্দর একটা মার্কেট ছিল, আমাদের দেশে এটা ডেভেলপ কতটা হয়ে যাবে এখনই তো বাস্তবতার সাথে মিল নেই। সাসপেন্ড করে দিয়েছে পেজ। কত সুন্দর সুন্দর হাতে আসে। রেট অনেক বেশি ওরা, যেগুলো কিছু কিছু ইয়ে আছে ভালো, ওরা ওইটার সুযোগও দেয়, যে প্রতারণার সুযোগের বিপরীতে ওরা রেট অনেক হাই প্রাইস নেয়। দেখছেন ওই যে সাসপেন্ড করেছে, বললাম না যেহেতু বড় ব্র্যান্ড কপিরাইট করা, এই জন্য এগুলো সাসপেন্ড করে দেয় বড় ব্র্যান্ডের নাম নিলে। আচ্ছা আমরা আমরা যেটা দেখাইতেছি সেটা তো বুঝতে পারছেন, এই সেম ক্যাটাগরি অথবা অন্য ক্যাটাগরিতে নিয়ে নিজেরা তো কাজ করতে পারবো, ঠিক না? শুধু নামের জন্য করছে, নামের জন্য করছে। আচ্ছা দেখেন আরেকটু দেখাই, সেটা হচ্ছে কি দেখাবো, এখন এই যে একটা পেজ করলাম, পেজের সেই সেটিং গুলো আছে এগুলো আমাদের একটু জানতে হবে, যেমন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কি কি দেখা যাবে, যে আমার এই পেজে লাস্ট লাস্ট এক সপ্তাহে কি পরিমাণ ভিউ হয়েছে, কি পরিমাণ মানুষ দেখছে এই পেজে, সব এখান থেকে দেখা যাবে ইনসাইট থেকে গেলে। এখন আমি যদি এসে আমার এখানে দেখি যে আমার এখানে ডায়মন্ডে যারা
25 থেকে 30 বছরের মানুষ আছে, এরা সব থেকে বেশি ইন্টারাকশন করতেছে। তাহলে আমি আমার আইডিয়া পাই না যে আমার আইডিয়াল কাস্টমার কারা। আচ্ছা, নাম্বার কখনো ভুল বলে না, বুঝতে পারছেন? আমাদের মনে হয় যে হুম, এখানে লেখা থাকে, যেমন আমি এই পেজটা তো নতুন, এখানে এই পেজটা কি কিছু আছে কিনা দেখি। আচ্ছা, এই যে এখানে, এখানেও তো আমার একটা ডাটা নাই। কনফার্ম আইটির নামে একটা পেজ খুলে রাখেন, তাহলে তো কোথাও পেজ আছে কিন্তু এটা এখানে অ্যাক্সেস নাই। ডেমো পেজ এটার সাথে আমাদের বোঝানোর জন্য যেন সবসময় থাকে। ওটা আমি ট্রাফিক পাঠাবো কি করতে ডেমো পেজে? ট্রাফিক যদি আমি পাঠাই তাহলে আমার খরচ হবে না? অরিজিনাল পেজটা এখানে রাখবো না, দেখানোর জন্য সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি, ইনসাইডে দেখা যাচ্ছে হচ্ছে ভিউ হয়েছে কত, এঙ্গেজমেন্ট কত, আর নিউ ফলোয়ার কত হয়েছে সেটা, কন্টেন্ট কোন কন্টেন্ট কতবার দেখা হয়েছে সেগুলো, মনিটাইজ হয়েছে কিনা সেগুলো, এঙ্গেজমেন্ট। ওকে, আমি যদি ইনসাইটে যাই, ইনসাইটে গেলে দেখা যাবে হচ্ছে কি যে আমার এই যারা ভিউ করছে এরা কি ফলোয়ার নাকি নন ফলোয়ার সেটা। ওকে, আর্নিং তো বুঝি আমরা না, ফেসবুক পেজ থেকে আর্ন করা যায় জানি না আমরা, সেগুলো। তো ওগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে, ওগুলো অন্য একটা সাবজেক্টই ভিন্ন। আচ্ছা, একটু ব্যাকে যাই। এখন এই পেজে যেটা আমি করলাম, এই পেজ তো যদি ক্লায়েন্টের জন্য করে থাকি তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে না? তাহলে অ্যাক্সেস দেওয়ার জন্য পেজ অ্যাক্সেস, আবার একটু খেয়াল করি কোথায় গেছি আমরা। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এখান থেকে জাস্ট এই পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আসবে। এখানে আসার পরে এই যে এখানে লেখা আছে কি, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যাদেরকে আমি অ্যাড করতে চাই জাস্ট অ্যাড নিউ ক্লিক করব, দেন নেক্সট। এখন এখানে অ্যাড করার জন্য এখানে যদিও ইমেল দেয়া আছে, লেখা আছে যে ইমেল, কিন্তু ইমেলে কাজ হয় না। এই জন্য ফার্স্টে হচ্ছে যাকে অ্যাক্সেস দিব তার সাথে আমার ফ্রেন্ড থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। যদি ফ্রেন্ড লিস্টে যদি না থাকে তাহলে এখান থেকে অ্যাক্সেস দেয়া যায় না, বুঝতে পারছি? লাইক যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা। আচ্ছা, ধরেন আমি এই লোকরে দিব, জাস্ট সিলেক্ট করব, দেন কি পরিমাণ অ্যাক্সেস দিব, আমি যদি ফুল অ্যাক্সেস তাকে দিতে চাই তাহলে এই টিকটা দিয়ে দিব, দেন গিভ অ্যাক্সেস, বুঝতে পারছি? দেন আমার থেকে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা যদি আমি দিতে পারি, কনফার্ম করলেই অ্যাক্সেস তার কাছে নোটিফিকেশন যাবে, এবং তার এটা অ্যাকসেপ্ট করতে হবে। সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না, এবং এটা 31 দিন পরে কি হবে, এক্সপায়ার হয়ে যাবে। এবং আমি যদি মনে করি যে আমার কাজ তার সাথে শেষ, তখন গিয়ে কি করবো, এটা জাস্ট, এখন আসছে এই যে ক্যান্সেল ইনভাইটেশন, কিন্তু তখন আসবে রিমুভ আসবে, এরকম রিমুভ অ্যাক্সেস এর মতো, বুঝতে পারছে? আচ্ছা, এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিলাম, কারণ কার কাছে না কার কাছে অ্যাক্সেস চলে গেছে। এটা কি ফুল অ্যাক্সেস আলাদা করে ওয়েবসাইটের মতো ভাগ করে দেওয়া যায় যে আমি অ্যাক্সেস কোনটা দেব, হাফ দেব? সেটাই তো মাত্র দেখালাম এখান থেকে। এই যে এখানে ফুল অ্যাক্সেস এর অপশনটা ফুল বাকিটা হাফ। অ্যাক্সেস না দিলেই তো বাকিটা, আমি যদি ফুল অ্যাক্সেস দেই তাহলে সে আমাকেও রিমুভ করে দিতে পারবে, ঠিক না? আমি যদি ফুল অ্যাক্সেস না দিই তাহলে পারবে? পারবে না। আচ্ছা, এটা বাদ। এখন আমি চাচ্ছি যে আমার এই পেজ দরকার নাই, তখন কি করতে হবে, রিমুভ করে দিতে হবে না? এখান থেকে এসে জাস্ট কি করতে চাচ্ছি, যদি আনপাবলিশ, মানে আনপাবলিশ করে রাখতে চাচ্ছি যে এই মুহূর্তে কারো দেখার দরকার নেই, ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি অথবা ডিলিট করতে চাচ্ছি, বুঝতে পারছি? যদি ডিলিট দিই তাহলে কি হবে, ডিলিট হবে, জাস্ট একটা টাইম নেয় ডিলিট করার আগে, 14 দিন অথবা 30 দিন এরকম টাইম নেয়, তারপর ডিলিট হয়ে যায়। পারবো না এগুলো? আচ্ছা, এর মধ্যে আরো অনেকগুলো সেটিং আছে যেগুলো ইংরেজি শব্দগুলো বাংলা অর্থ বুঝলেই পারা যায়, এগুলো শব্দ যদি আমি বলতে চাই তাহলে কয়েকদিন লাগবে, বুঝতে পারছেন? যেমন পেজ কারা ট্যাগ করতে পারবে, আমি কাদেরকে ট্যাগ করতে পারবো সেগুলো, কাদের কাউকে এই পর্যন্ত ব্লক করছে কিনা, তারপরে হচ্ছে আরো কি কি আছে, লিঙ্কিং অ্যাকাউন্ট। লিঙ্কিং অ্যাকাউন্টটা বলি,
যেমন এই পেজের সাথে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপটা লিঙ্কিং করা যাবে। ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য কি করতে হবে, জাস্ট ইনস্টাগ্রামে কানেক্ট লিঙ্কিং ক্লিক করবো, দেন কানেক্ট অ্যাকাউন্ট, ইউজার নেম আর পাসওয়ার্ড দিব, তাইলেই হয়ে যাবে। পারবো না? কানেক্ট করলে একটা সুবিধা কি, যেমন আমি যদি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যদি কানেক্ট করি ফেসবুকের সাথে, তাহলে আমি ফেসবুকের মধ্য থেকেই এই ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ কন্ট্রোল করতে পারবো। কেউ যদি কোনো মেসেজ দেয় তাকে আমি গিয়ে আমার রিপ্লাই করতে হবে না, এখান থেকে রিপ্লাই করা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আর কি আছে এখান থেকে? আচ্ছা, পেজ ইনফো। এখন এই যে এগুলো দেখালাম, এগুলোর মধ্যে আরো খুঁটিনাটি অনেক কিছু আছে। যেমন আমি যদি চাই যে আমার এই বিজনেসটা বাংলাদেশের বাইরে না দেখুক কেউ, আমি যদি চাই বাংলাদেশের বাইরে মানে বাংলাদেশে কেউ দেখবে না, সকল দেশে থাকুক, এটাও করা যায়। কারণ এটা থাকবে হোমওয়ার্ক, যে কোথা থেকে করে এটা নিজেরা একটু দেখে আসবে। ঠিক আছে? পাওয়া যাবে না? ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, সার্চ করলে পাওয়া যাবে। এবং সেটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, নাম কি যেন, কনফার্ম আইটি সেন্টার, এটা লিখে সার্চ করবেন। এটাই তো না কলাম? হ্যাঁ, এটা। এখানে আসার পরে এখানে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন? এভাবে দিবেন, ব্যাস। যদি এতটুকু দেন তাহলে আমি কি করব, আমি যখন শুধুমাত্র এই হ্যাশট্যাগটা দিয়ে চেক করব, সবারটা আমার সামনে চলে আসবে। এছাড়া আমার ইন্ডিভিজুয়ালি সবারটা চেক করতে হবে। বুঝতে পারছেন? এবং এখানে আসার পরে ক্লাস টপিকটা দিবেন। ক্লাস টপিক কিছু আজকে ক্লাস টপিক ফেসবুক অ্যালগরিদম ছিল, অ্যালগরিদম অ্যালগরিদম তারপরে কি ছিল, পেজ ক্রিয়েশন, এরকম দিয়ে জাস্ট ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ধরেন এই পেজটা হচ্ছে ওই জায়গাটা আমি যেটা বললাম সেটা, স্ক্রিনশট কিভাবে নিছে এটা তো জানি সবাই, না? কপি পেস্ট করে দিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? আর তেমন কোনো কিছু করা লাগবে না। কারণ এটা করলে কি হবে, মানসিক একটা চাপ কমবে, যে আমি একটা ক্লাস শেষ করলাম এবং এটা প্র্যাকটিস করছি ভালোভাবে, একটা স্যাটিসফ্যাকশন আসবে। যদি করেন আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই।